প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুর প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে হেমাচুরিয়া, এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ 1963 সালের এপ্রিল মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিশু সার্জারি বিষয়ে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ, এটির প্রধান কারণগুলি কি? প্রস্রাবের সাথে রক্তক্ষরণ বিভিন্ন কারণে হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। যেসব কারণে প্রস্রাবের সাথে রক্ত যায়, যেমন কিডনিতে যদি কোনো ইনফেকশন হয়, কিডনিতে যদি কোনো টিউবারকুলোসিস হয়, কোনো ম্যালিগনেন্ট বা ক্যান্সার কন্ডিশন বলি সেরকম হয়, অথবা অনেক সময় হাইড্রোনেফ্রোসিস আমরা ভেরি লেট স্টেজ বলি, যে শেষ পর্যায়ে খুব খারাপ অবস্থা যদি হয়, এরকম অবস্থা হয়। কোনো স্টোন হলে হতে পারে, এইসব কারণ হয়। অনেক সময় দেখা যায় যে কিডনি বা ইউরেটার বলি আমরা, যেখান থেকে প্রস্রাবটা কিডনি থেকে নেমে আসে, সেইখানে যদি কোনো পাথর হয় হতে পারে। প্রস্রাবের থলিতে যদি কোনো ইনফেকশন হয়, অথবা প্রস্রাবের থলিতে যদি ক্যান্সার হয়, অথবা প্রস্রাবের থলিতে যদি স্টোন হয়, তাহলেও রক্ত যেতে পারে। অথবা প্রস্রাব যে পথ দিয়ে বের হয়, আমরা ইউরেথ্রা বলি, ইউরেথ্রাতে যদি কোনো ইনফেকশন, ইউরেথ্রাইটিস বলি আমরা, অথবা ওখানে কোনো স্টোন আটকে যায়, সেখানে স্টোন যদি ইউরেথ্রাকে ইনজুরি করে হতে পারে। এসব বিভিন্ন কারণে প্রস্রাবের সাথে সাধারণত বাচ্চাদের রক্ত যায়। শারীরিক অন্য কোনো রোগ থেকে কিংবা রক্ত রোগ বা এইসব কারণে কি প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে? যেতে পারে। কিছু কিছু যেমন রক্তের কিছু সমস্যা থাকে, যেমন আমরা বলি হেমোফিলিয়া বলি, পারপুরিয়া বলি, এইসব ক্ষেত্রে খুব কম সময়ে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। ডেঙ্গু ফিভারে যদি খারাপ অবস্থা হয় তখন সাধারণত রক্ত প্রথমের দিকে যায় না, যখন বেশ খারাপ অবস্থা হয় তখন কিছু রক্ত যেতে পারে। বাট সেই রক্তটাকে মানে চোখে খুব একটা বেশি দেখা যায় না, যেটা প্রস্রাবের সাথে অনেক সময় যায় ঠিকই, কিন্তু ওই রকমভাবে হয়তো মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখলে তখন বেশি দেখা যায়। বাট প্রস্রাবের রং যে লাল হয় সেটা কিছুটা বোঝা যায়। তো এই যে অনেক কারণে রক্ত যায় বললেন, সেই ক্ষেত্রে রক্ত যাওয়ার বিভিন্ন কারণের তো ধরনটাও একটু আলাদা হতে পারে, বা কেমন পরিমাণ রক্ত যাবে সেই সব বিবেচনায় নিয়েই তো একজন মানুষ যখনই রক্ত যায় তখন উৎকণ্ঠিত হয়ে যায়। প্রস্রাবের রক্ত যাওয়ার ধরন বা ডিউরেশন কেমন হলে তার তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়া উচিত হবে? সাধারণত প্রস্রাবের সাথে কারোরই রক্ত যাওয়া উচিত নয়, যাওয়ার কথাই না। নর্মালি প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কথা না। তো যেসব কারণে রক্ত যায়, যেটা বললাম যে যদি কোনো ইনফেকশন হয়, ইনফেকশন হলে সাধারণত আমরা দেখবি যে একটা বাচ্চার যখন ইনফেকশন হচ্ছে প্রস্রাবে, তখন প্রস্রাব যখনই করতে চাইছে তার প্রস্রাব করার সময় ব্যথা বলবে। তো অনেক সময় ছোটো বাচ্চা যদি ব্যথা না বলতে পারে, তখন যখনই প্রস্রাব করতে চায় তখনই বাচ্চা কান্নাকাটি শুরু করে। এবং অনেক সময় দেখা যায় যদি ছেলে হয় তাহলে তার লিঙ্গটা ধরে চাপাচাপি করতেছে, মেয়েটা হলে দেখা যাচ্ছে মাসিক রাস্তায় সে বারবার হাত দিচ্ছে এবং চুলকাচ্ছে, এবং দেখা যাচ্ছে বাচ্চাটা জ্বর আসছে, অথবা বারবার বমি করতেছে, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চার যখন বেশি খারাপ জ্বর এবং অন্যান্য সমস্যা হয়, তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটা আরও আমরা টক্সিক বলি সেরকম খারাপ অবস্থা হয়ে যেতে পারে। তো এইসব কারণ হলে সাধারণত আমরা বুঝতে পারি যে তার প্রস্রাবের সাথে রক্তও যাচ্ছে, পাশাপাশি ইনফেকশন আছে। তাছাড়া আরও কিছু কন্ডিশন, যেমন ধরেন যদি টিউবারকুলোসিস হয়, টিউবারকুলোসিস হলে কিন্তু প্রস্রাবে যদি কিডনিতে টিবি হয়, অথবা মেইনলি কিডনিতে বেশি টিবি হয়, সেখান থেকে যাচ্ছে মা বা বাচ্চা কমপ্লেন করবে তার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার বলে, আমরা বিকেলে জ্বর এসেছে মাঝরাতে ছেড়ে যাচ্ছে, স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়, খাবার নষ্ট হয়। এরকম কন্ডিশন হলে আমরা বুঝতে পারি হয়তো তার টিবি হয়েছে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে ক্যান্সার, যে উনিস্টোমা, নিউরোব্লাস্টোমা, এইসব কন্ডিশনে অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। সেক্ষেত্রে আমরা দেখবো যে একটা মাস বলি বা একটা টিউমার আমরা পেটের মধ্যে পেতে পারি। তারপরে সেখানে দেখছে বাচ্চার সামান্য ব্যথা করতে পারে, অথবা একটু জ্বর থাকে,
কোনো কোনো সময় দেখা যায় সামান্য ব্যথা হয়, এরকম কন্ডিশন হলেও সাধারণত প্রস্রাবের সাথে রক্ত যায় এবং আমরা বুঝতে পারি যে তার প্রবলেম আছে। এই ক্ষেত্রে একটা লক্ষণ হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, পাশাপাশি আপনি আরও কি কি কারণে গেলে কি লক্ষণ দেখা দিতে পারে সেগুলি বললেন। সেই অবস্থায় আপনাদের কাছে রোগী যখন আসে অনেক কারণেই যেহেতু যেতে পারে, তো কারণটা নির্ধারণের জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়? প্রথমেই আমরা যেটা করি যে হ্যাঁ, আমরা চোখের সামনে তো দেখতেই পাচ্ছি যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তো অনেক সময় তো সবসময় চোখ দিয়ে খালি চোখে দেখাও যায় না যে রক্ত যাচ্ছে, সেখানে আমরা প্রথমেই প্রস্রাবটা টেস্ট করে দেখতে পারি যে তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কিনা, সেটা আরবিসি আছে কিনা সেটা দেখলে আমরা বুঝতে পারি। পাশাপাশি ইনফেকশন আছে কিনা সেটা প্রস্রাবের আমরা কালচার করলে বুঝতে পারি। আর সাথে সাথে আমরা তার একটা আলট্রাসাউন্ড করে দেখতে পারি যে তার এই যে সমস্যাগুলো বললাম যে তার কিডনিতে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা অনেক সময় দেখা যায় কিডনিতে যে পায়োনেফ্রোসিস বলে পাস হলে সেখানেও রক্ত যেতে, অথবা কোনো টিউমার আছে কিনা, অথবা কিডনিতে কোনো ইনফেকশন আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা একটা আলট্রাসাউন্ড করে দেখতে পারি। তারপরে আরও কিছু পরীক্ষা আছে আমরা আইভিউ বলি, ইন্টারভেনাস পাইলোগ্রাম বলি আমরা, যে সেখানে যে আমরা একটা ওষুধ দিয়ে এক্স রে করে দেখলে যে সেখানে কোনো সমস্যা আছে কিনা, মানে কিডনি রিলেটেড ব্লাডের, সেটা আমরা বুঝতে পারি। সিটি, এমআরআই, এইসব বিভিন্ন রকম পরীক্ষা আছে, এইসব পরীক্ষা দিয়ে আমরা রোগটা নির্ণয় করতে পারি কেন প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। স্যার, এই যে রোগী পরীক্ষা নিরীক্ষা করা, হিস্ট্রি নেওয়া, সব কিছুর উদ্দেশ্য থাকে রোগ নির্ণয় করা, এবং রোগ নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে ম্যানেজমেন্ট বা চিকিৎসা দেয়া। এই যে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার নানাবিধ কারণ, খুব সাধারণ কারণ থেকে অত্যন্ত জটিল কারণ, ক্যান্সারের মতো কারণ আপনি বললেন, সেই ক্ষেত্রে ক্ষেত্র বিবেচনা করে চিকিৎসা কী ধরনের দিয়ে থাকেন? যেমন সিম্পল যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি আমরা, প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশন অথবা কিডনিতে ইনফেকশনের জন্য রক্ত যায়, সেখানে আমরা প্রস্রাবের সাধারণত কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে আমরা দেখি যে কোন অ্যান্টিবায়োটিকটা তার কাজ করবে, সেই অনুযায়ী যদি অ্যান্টিবায়োটিক 10 থেকে 14 দিন দেওয়া যায় তাহলে ভালো হয়ে যায়। যদি কোনো পাথর থাকে সেক্ষেত্রে সাধারণত অপারেশন লাগে। আমরা কী পদ্ধতিতে অপারেশন করবো সেটার বিভিন্ন রকম হতে পারে। তারপরে যদি ক্যান্সার হয় তখন তার ক্যান্সারের চিকিৎসা করতে হবে। ইনিশিয়ালি যদি ক্যান্সার সাইজটা ছোটো থাকে তাহলে আমরা প্রথমেই অপারেশন ফেলে দিতে পারি। যদি দেখা যায় না ক্যান্সারটা বড় হয়ে যায় তাহলে আমরা এফএনএসি অথবা বায়োপসি করি। বায়োপসি করে আগে ক্যান্সারটা কী টাইপের ক্যান্সার হয়েছে সেটাকে আমরা নির্ণয় করি। নির্ণয় করার পর যদি বড় সাইজের হয় আমরা কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি দেওয়ার পরে ক্যান্সারটা যখন সাইজটা বা টিউমারের সাইজটা ছোটো হয় তখন সেটা অপারেশন করে ফেলে দেওয়া হয়। তো এটা ডিপেন্ড করে আসলে, অথবা যদি টিউবারকুলোসিসের জন্য প্রবলেমটা হয় সেখানে অ্যান্টি টিবি ড্রাগ 6 মাস বা 9 মাস খাওয়ালে পরে পুরোপুরি সুস্থ হয়। আসলে কী কারণে প্রস্রাবে রক্ত আসছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি সেই অনুযায়ী চিকিৎসা বাচ্চা ভালো হবে। তো এই রোগগুলোর মধ্যে কিছু কিছু তো অনেকটা প্রতিরোধযোগ্য, যদি তার জীবনযাপন প্রণালী তার সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আনে, তাহলে বিশেষ করে ইউটিআই তো অনেকটা প্রতিরোধযোগ্যই। প্রতিরোধযোগ্য যেগুলি আছে সেই বিষয়ে আপনার পরামর্শ কি, যদি প্রতিরোধ করতে চাই? প্রতিরোধে একটাই বিষয়, সেটা হচ্ছে যে পানি বেশি করে খেতে হবে। প্রথম হচ্ছে যে মেয়ে যদি হয় তাহলে তার প্রস্রাবের রাস্তাটা ভালো করে পরিষ্কার রাখবে যাতে অ্যাসেন্ডিং ইনফেকশনটা না হয়। কারণ মেয়েদের খুব বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ছেলেদেরও হয়, বাট ছেলেদেরও যদি লিঙ্গটা পরিষ্কার রাখে তাহলে পরে অ্যাসেন্ডিং ইনফেকশনের চান্সটা কমে যায়। দ্বিতীয় কথা, পানিটা একটু বেশি খেতে হবে। বেশি পানি মানে কি? একজন শিশু তার বয়স ভেদে যদি একটু বলেন যে কোন বয়সে বা কেমন ওজনের কতটুকু? হ্যাঁ, আমরা যদি বড়দের কথা চিন্তা করি, একটা মানুষের শরীরে ইউজুয়ালি সাধারণত 5 লিটার ব্লাড থাকে। তো একটা বড় মানুষ সাধারণত 2 থেকে 3 লিটার পর্যন্ত পানি খেতে পারে। তো ওই হিসেবে যদি আমরা একটা ছেলের চিন্তা করি বা একটা বাচ্চার যদি চিন্তা করি যে তার শরীরে 3 লিটার রক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 লিটার পর্যন্ত পানি খাওয়াতে পারি। ওটা নির্ভর করবে যে তার বডি সাইজ কত বড়, তার ওজন কত বড়, সেটার উপর নির্ভর করে। কখনো একটা মানুষের বডিতে যতটুকু রক্ত আছে তার সমপরিমাণ পানি কিন্তু কখনো খাওয়া যাবে না, তার প্রায় অর্ধেক, তার সামান্য বেশি এরকম খাওয়াতে পারে। বেশি পানি খেলে আবার ওয়াটার ইনটক্সিকেশন হয়, সেটাও আবার ক্ষতিকর। সেক্ষেত্রে স্যার এরকম যদি হয় যে 20 কেজি ওজনের একটি বাচ্চা 10 বছর বয়স, তাকে আনুমানিক কতটুকু পানি ডেলি? সেক্ষেত্রে যে একে যদি আমরা ধরি হ্যাঁ তার শরীরে 3 লিটার ব্লাড আছে, সেক্ষেত্রে আমরা হয়তো 1.5 থেকে ম্যাক্সিমাম 2 লিটার পর্যন্ত পানি, 1.5 লিটার বা 1 লিটার থেকে 2 লিটার, তার বেশি না, 1.5 লিটার হলে সবচেয়ে ভালো হয়। অনেকের মধ্যে এই ধারণাটা বড়দের মধ্যে বিশেষ করে গেঁথে যায় যে কিডনি ভালো রাখতে হলে বেশি বেশি পানি খেতে হবে। যে বেশি বেশি বলতে যে আপনি বললেন যে তার বডিতে আনুমানিক ব্লাড যত লিটার থাকে তার প্রায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি এরকম খাওয়া দরকার, যদি এর থেকে বেশি খায়। কারণ অনেকের মধ্যে গেঁথে যায় যে কিডনি ভালো রাখতে হবে বেশি বেশি পানি খাই, তাহলে কি ক্ষতি হতে পারে? যেটা বললাম যে ওয়াটার ইনটক্সিকেশন হবে, মাথা ঘুরবে, বমি হবে, খারাপ লাগবে,
এবং এটা অনেক সময় ক্ষতিকর। কারণ কিডনির জন্য ক্ষতিকর হবে কিনা? কিডনি তো মানে পানি যখন বেশি খাবে তখন ওভারফ্লো হবে, সেটা ডেফিনেটলি কিডনির জন্য ক্ষতি হতে পারে। একটা জিনিস যে পরিমিত পানি খেতে হবে, এবং যে অনেক দীর্ঘ সময় পানি খেলো না, হঠাৎ করে অনেকগুলো বেশি পানি খেলো সেরকম না, যে পানি একটা টাইম, নির্দিষ্ট টাইম পর পর পানি খেলো, যাতে পানি শূন্যতা না হয়। পানি শূন্যতা হলেই কিডনিতে পানি শূন্য হয়, তখনই তার ক্ষতি হয়। অথবা অনেক সময় দেখা যায় যে কিডনি তো মেইন কাজটা হচ্ছে যে আমাদের শরীরে যে বর্জ্যটা তৈরি হয় সেটা প্রস্রাবের সাথে বের করে দেওয়া। তো কোনো কারণে যদি সেই বর্জ্যটা কিডনিতে জমে যায়, তখনই তার এই যে স্টোন হওয়া বা অন্যান্য প্রবলেমগুলো বেশি হয়। তো সেটি যে সবসময় যাতে একটা কন্টিনিউয়াস ফ্লো কিডনিতে থাকে এবং পানি যাতে সবসময় তার শরীরে থাকে, এরকম একটা পর্যায়ে যদি সবসময় রাখা যায়, তাহলে এই যে পাথর হওয়া বা ইনফেকশন হওয়ার এই চান্সটা অটোমেটিক কমে যায়। যার জন্য পানিটা খেতে হবে, পরিমিত পানি খেতে হবে। বেশি মানে যে একদম খুব বেশি তা না, সেটার একটা পরিমাণ থাকতে হবে। সবকিছুই পরিমিত ভালো আসলে। এই যে যদি আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এটা শুরু হলো এবং আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, অনেকেই ধরেন 7 দিন 10 দিন বা 2 সপ্তাহের একটা অ্যান্টিবায়োটিক কোর্স দিলেন, 2-4 দিন খাওয়ার পরে দেখলো তার এই যে ব্যথা, জ্বর কিংবা তার এই যে রক্ত যাওয়া এটা বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে অনেকে আমাদের দেশে এই প্রবণতা আছে যে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেয়। এইটা কতখানি ক্ষতিকর হতে পারে? এটা আসলে বেশি ক্ষতি করে, কারণ হচ্ছে কি যে কোনো অ্যান্টিবায়োটিকের একটা ডোজ আছে। সাধারণত কিডনির সমস্যাজনিত অ্যান্টিবায়োটিকগুলো আমরা 10 থেকে 14 দিন দিই। অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে হয় কি যে অনেক সময় ফার্মেসি ম্যান ওষুধ দিয়ে দিল, একটা ফাইলে 3 দিন খেলো অথবা 5 দিন খেলো, শেষ হয়ে গেলে আর কিনলো না, বাট জ্বর ভালো হয়ে গেছে, প্রস্রাবের রক্ত বন্ধ হয়ে গেছে, সে বন্ধ করে দিল। এটাতে হয় কি যে ওই মুহূর্তে হয়তো ব্যাকটেরিয়াগুলো হাইড হয়ে গেলো, হিডেন হয়ে গেলো, তার ভিরুলেন্সটা কিছু কমে গেল, প্রস্রাবের কালারটা একটু ঠিক হয়ে আসলো, জ্বরও কমে গেলো, কিন্তু ব্যাকটেরিয়াটা কিন্তু পুরোপুরি হয়তো মারা যায় না। তা সমস্যা হয়ে গেলো, সে কিন্তু শরীরের মধ্যে থেকেই গেলো, আবার রিকারেন্ট ইনফেকশন হবে, এবং একবার যখন রিকারেন্ট ইনফেকশন হবে তখন এটা হতেই থাকবে। এবং এই অ্যান্টিবায়োটিকের কাজ নাও করতে পারে, দীর্ঘমেয়াদী চিকিৎসা হয়তো লাগবে। অ্যান্টিবায়োটিকের কাজ করতে অর্থ বেশি আরো পাওয়ারফুল কোনো অ্যান্টিবায়োটিক লাগতেছে, অথবা আরো দীর্ঘ সময় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগছে। আমরা আশা করছি যারা শুনছেন তারা এগুলি মনোযোগ দিয়ে পালন করবেন, যাতে তার শিশুর বা তাদের নিজেদের স্বার্থেই চিকিৎসক যেভাবে বলবেন ওষুধ সেভাবেই খাবেন সবাই, এটাই প্রত্যাশিত। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির অগণিত দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুর প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে। ফুসফুসের পানি তো অনেক কারণে আসতে পারে, অনেক কারণে। তো মেইন যে কারণ তার মধ্যে একটা হলো নিউমোনিয়া, আমাদের দেশে যেটা খুব বেশি হয়। নিউমোনিয়া হলে সেটা চিকিৎসা না হলে তখন ফুসফুসে পানি আসবে। পালমোনারি টিউবারকুলোসিস মানে যেটাকে যক্ষা বলা হয়, যক্ষা হলে সেটা ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে লাঞ্জে পানি আসবে। তারপরে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, লাঞ্জে যদি ক্যান্সার হয় তাহলে হতে পারে। তারপরে আরও অনেক ফ্যাক্টরস আছে, এই 3টে হলো মেইন আমাদের দেশে পানি আসা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।